সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নাম বল উপস্থাপন করতেছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে সকলের শুভেচ্ছা। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাম বল, এটা আমরা শুরু করব। তো বল সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অনেক বিষয় কিছু জানতে হবে। এই বিষয়ে নিউটনের কিছু সূত্র আছে, সে সূত্রগুলো আমরা জানবো। সূত্রের সাথেই বলের ব্যাখ্যা দেওয়া আছে, বল সম্পর্কে ধারণা দেওয়া আছে এই সূত্র থেকে মূলত। তো এখন দেখো, আমাদের বল সম্পর্কে ধারণা পাইতে গেলে আগে যেটা দরকার সেটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক তিনটা সূত্র আছে। এই গতি বিষয়ক তিনটা সূত্র, প্রথম সূত্রে বল সম্পর্কে ধারণা দেওয়া আছে। এখন আমরা যে কোনো জিনিস, যে কোনো একটা বস্তু যদি কোনো টেবিলের উপরে স্থির থাকে, সেটাকে যদি আমরা সরাতে চাই তাহলে কিছু একটা করতে হয়। কিছু একটা করতে হয় মানে সেখানে একটু চাপ দিতে হয়, কিংবা একটা ধাক্কা দিতে হয়, কিংবা টান দিতে হয়। এই যে চাপ দেওয়া, ধাক্কা দেওয়া, টান, এই ধরনের এই বিষয়গুলোই হচ্ছে মূলত বল। তাহলে বল হচ্ছে কি? বল হচ্ছে, বলের সম্পর্কে যদি আমরা ধারণা পেতে চাই তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমাদের এই ধারণাটা নিতে হবে। আমরা দেখি নিউটনের প্রথম সূত্রটা কি। নিউটনের প্রথম সূত্র বলা হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে, সেই স্থির বস্তুর উপরে যদি আমরা বাইরে থেকে কোনো কিছুই না করি, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া না দেখাই, তাহলে ওই বস্তু সবসময় ওই একই অবস্থায় থাকবে। ঠিক এইভাবে যদি কোনো গতিশীল বস্তু বা চলমান বস্তু থাকে, সেই চলমান বস্তুতে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, সেই বস্তুটা সমদ্রুতিতে সারা জীবন চলতে থাকবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হলো আমাদের নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। সূত্রটা দাঁড়ালো কি? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চিরকাল চলতে থাকবে। এইটি হলো বলের সম্পর্কে ধারণা। বস্তুর যদি আমরা অবস্থান পরিবর্তন করতে চাই, যেটা প্রয়োজন সেটা হচ্ছে বল। বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য যেটা দরকার সেটাই হলো বল। এইখান থেকেই বল সম্পর্কে একটা ধারণা করা হয়, বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সম্পর্কিত একটা বিষয়। বস্তুর অবস্থান বলতে এখানে কি বোঝাচ্ছে? বস্তু যদি স্থির থাকে তাহলে ওটা স্থির অবস্থা, বস্তু যদি গতিশীল থাকে গতিশীল অবস্থা। স্থির অবস্থায় বলো আর গতিশীল অবস্থা বলো, এটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে যা করতে হবে সেটাই হলো বল। এর সাথে আবার একটা দেখো, যেহেতু বললাম কিছুক্ষণ আগে যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে, এইটা হচ্ছে বল প্রয়োগ না করলে। তাহলে এই যে স্থির থাকে বা গতিশীল থাকে, এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে জড়তা। যেমন জড়তা কি? জড়তা হচ্ছে কি, যেটা বলতেছিলাম, যে বস্তুটা স্থির ছিল, আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না, ফলে বস্তুটা স্থির থাকলো। এই যে বস্তুর যে বৈশিষ্ট্য বা এই যে গুণ বা ধর্ম, এটি হলো জড়তা। তাহলে জড়তার সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর যে এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই হচ্ছে ওই বস্তুর জড়তা। এই জড়তা আবার দুই ধরনের, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা কোনটা? গতি জড়তা হলো তোমার সেইটাই যেটা হলো এই যে এখানে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই যে গতিশীল থাকতে চাওয়াটা হচ্ছে গতি জড়তা, আর স্থিতিশীল থাকতে চাওয়াটা হলো স্থিতি জড়তা। এই যে যেটা আন্ডারলাইন করা আছে, গতিশীল বস্তু যে গতিতে থাকতে চায়, এই যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় গতি জড়তা। আর স্থিতি জড়তা কোনটা? স্থিতিশীল বস্তু স্থির বস্তু স্থির থাকতে চায়
এই বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতি জড়তা। এইভাবে আমাদের জড়তা পাইতাম দুই ধরনের, একটা হলো গতি জড়তা, একটা হলো স্থিতি জড়তা। এখন আমরা এইটার সংজ্ঞাটা আমরা কিভাবে পেতে পারি? গতি জড়তা দেখো, গতি জড়তা, গতি জড়তা হলো গতিশীল বস্তু উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে সেটা গতিতেই থাকতে চায়। অর্থাৎ যে বস্তুটা গতিশীল ছিল, চলমান ছিল, সেই বস্তুর উপর যদি আমরা কোনো রকম বাহ্যিক বল প্রয়োগ না করি বা বল প্রযুক্ত না হয়, সেটা হলো বস্তু গতিশীলই থাকবে, গতির কোনো পরিবর্তন হবে না, সমদ্রুতিতে বা সুষম দ্রুতিতে চলতে থাকবে। বস্তুর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হলো জড়তা। যেমন আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে একটা মানুষের দুইটা চিত্র দেখানো হচ্ছে। একটা হচ্ছে তার বাস্তব অবস্থা, একটা হচ্ছে তার বিম্ব। দেখো, এই একটা ভদ্রলোক বাসে বসে আছে, বাসে বসে আছে, বাসটা যদি থাকে চলমান, চলমান, পিছনের যে ভদ্রলোক, এই ওনাকে দেখো বসে আছে, সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। কিন্তু যখন বাসটা চলতেছিল সে চুপচাপ বসে আছে, বাসটা যখন চলতেছিল ওই ভদ্রলোকও চলতেছিল একই গতিতে একইভাবে। হঠাৎ যদি গাড়িটা ব্রেক করে, দ্যাট ইজ গাড়ির গতি যদি কমায়, তাহলে দেখা যায় গাড়ির সংলগ্ন মানে গাড়ির সিট সংলগ্ন যে অংশ, মানে মানুষের নিম্ন অংশ যেটা, সেটা সিটের সাথে সংযুক্ত আছে বলে সে দ্রুত থেমে যায়। কিন্তু আমাদের যে মাথা বাসের সাথে সংলগ্ন থাকে না, বাসটা এতক্ষণ গতিশীল ছিল, সে গতিতেই থাকতে চায়। ফলে দেখো আমাদের মাথাটা সামনের দিকে একটু ঝুঁকে যায়, এবং আমরা বাস্তব জীবনে দেখছি বাসের মধ্যে বসা অবস্থা ব্রেক করলে আমরা সামনের দিকে একটু ঝুঁকে যাই। এই ঝুঁকে যাওয়ার যে প্রবণতা, এটাই হলো আমাদের গতি জড়তা, যেটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি বস্তু যে ধর্মের জন্য গতিশীল বস্তু গতিতে থাকতে চায়, বস্তুর ওই ধর্ম বা বৈশিষ্ট্যকেই বলা হয় গতি জড়তা। আর একটা জড়তা হলো কি, আর একটা জড়তা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তাটা কি? এই একই ব্যাপার কিছুটা। এখানেও একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, আমরা সিটে বসে আছে, সে চুপচাপ বসে আছে, পিছনে মানে পিছনের যে লোকটা ওর চুপচাপ ভালো করে খেয়াল করি, দেখো এই অবস্থায় গাড়িটা স্থির ছিল, পিছনে যে ভদ্রলোক বসে আছে তোমরা চিন্তা করো গাড়িটা স্থির আছে। হঠাৎ যদি গাড়িটা চলতে শুরু করে, তাহলে গাড়ির সংলগ্ন যে আমাদের অংশ, দ্যাট ইজ আমাদের নিম্নাংশ, সেটা গাড়ির সংলগ্ন থাকে, সে গাড়ির সাথে সাথে ওই আমাদের শরীরের নিম্নাংশটা বেগ প্রাপ্ত হয়। কিন্তু আমাদের যে উপরের অংশ, দ্যাট ইজ মাথা, সে অত তাড়াতাড়ি বেগ প্রাপ্ত হয় না। ফলে আমাদের নিম্নাংশটা বাসের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয়, ফলে মাথাটা পিছন দিকে হেলে পড়ে। মনে হয় আমাদের মাথা পিছন দিকে গেল, আসলে বিষয়টা তা না, মাথা যেখানকে ছিল সেখানেই ছিল, আসলে অগ্রসর হয়েছে আমাদের শরীরের নিম্নাংশ। মাথা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাইছিল বলেই মাথাটা পিছিয়ে গেছে, মাথাটা আগায় যেতে পারে নাই। এই যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় স্থিতি জড়তা, যেটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি এইভাবে, বস্তু যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, বস্তুর ওই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা বলবো স্থিতি জড়তা। এরপরে একটা আমাদের পয়েন্ট, এইবার আসলাম আমরা বল কি, যেটা নিউটনের প্রথম সূত্র থেকে বলতেছিলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুর গতির অবস্থান পরিবর্তন হয় বা বস্তুর অবস্থা পরিবর্তন হয়। তো এই যে বস্তুর অবস্থান পরিবর্তন করতে আমরা যা প্রয়োগ করি, সংজ্ঞায় নিউটনের গতিসূত্রে বলা ছিল বাইরে থেকে বল প্রয়োগ করা ছিল, এই যে যা কিছু একটা প্রয়োগ করা হলো, সেই যা কিছুটাই হলো বল। তাহলে বস্তুর গতির পরিবর্তন করার জন্য বা বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য আমরা বাইরে থেকে যা প্রয়োগ করি সেটাই হলো বল। এইটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়। এইখানে একটা সংজ্ঞাটা আমাদের খেয়াল করো, স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়, কথাটা মানে হচ্ছে স্থির বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি, সেটাকে আমি আমাদের শক্তির ক্যাপাসিটি সে অনুযায়ী আমি সেটাকে সরাতে পারি, সরাতে নাও পারি। যেমন একটা ছোট বস্তু যদি হয়, আমি বল প্রয়োগ করে সেটাকে সরাই দিতে পারবো বা সেটাকে গতিশীল করতে পারবো। কিন্তু যদি ওটা অনেক ভারী হয়, বা ধরো একটা দেয়ালকে যদি আমি প্রচন্ড বল প্রয়োগ করি আমার হাত দিয়ে,
তাহলে কিন্তু দেয়ালকে আমি গতিশীল করতে পারবো না। কিন্তু আমি তো চেষ্টা করছি, এই যে কিছু একটা প্রয়োগ করছি, এই যে কিছু যেটা প্রয়োগ করছি সেটাই বল, তাতে গতিশীল হোক বা না হোক। সেই জন্য বলা হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, ঠিক তেমনি যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির গতি পরিবর্তন করে বা করতে চায়। যেমন ধরো আমাদের গতিশীল যদি একটা বস্তু চিন্তা করি, যেমন ফ্যান, ফ্যানটা চলতেছে, পরিবর্তন যদি আমরা বাড়ি থেকে না করি ফ্যানটা চলতেই থাকে। আমরা যখন ফ্যানের ইলেকট্রিসিটি অফ করে দিই অর্থাৎ সুইচ অফ করে দিই তখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যায়। এই সুইচ অফ করার মানে হচ্ছে ওই ফ্যানে যে শক্তি প্রয়োগ করা হয়েছিল সেই শক্তি আর প্রয়োগ করা হচ্ছে না, ফলে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে। কিংবা আমি সুইচটা আমরা হাত দিয়ে যদি ফ্যানটাকে ধরতে চাই তাহলে এমন হতে পারে আমার যদি শক্তি বেশি থাকে তাহলে হয়তো ফ্যানটাকে আমি ঠেকাই দিতে পারবো, শক্তি যদি বেশি না থাকে ফ্যানটা আমাকে সরাই দিয়ে ফ্যান চলতেই থাকবে। তার মানে এখানেও আমি গতি পরিবর্তন করতে পারি কিংবা নাও পারি, কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। এই দুইটা মিলে আমরা একত্রে বলতে পারি যা স্থির বস্তু ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির গতি পরিবর্তন করে বা করতে চায় তাই বল। এই যে বস্তুর অবস্থা পরিবর্তন মানে গতির অবস্থা পরিবর্তন, স্থিরকে গতিশীল করা কিংবা গতিশীল বস্তুকে স্থির করার জন্য আমরা যা প্রয়োগ করি সেটি হলো বল। এইখানে হলো বল। এই বলের ধারণাটা আমরা থেকে পেলাম নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র থেকে। এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র থেকে বল সম্পর্কে শুধু ধারণা পাওয়া যায় কিন্তু বলের কোনো পরিমাপ করা যায় না। বল পরিমাপের বিষয়টা নিউটনের প্রথম সূত্রে কোনো ব্যাখ্যা বা কোনো ব্যবস্থা নাই, ওখানে শুধু বল সম্পর্কে শুধু ধারণা দেওয়া আছে এবং সেইখান থেকে আমরা বলের সংখ্যাটা পাইতে পারি। আমি আবারও বলছি, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির গতি পরিবর্তন করে বা করতে চায় তাই হলো বল। এবার আসো নিউটনের গতিসূত্র, গতির দ্বিতীয় সূত্র। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমাদের এবার আসতে হবে। নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগটা কি? ভরবেগের দেখো, ভরবেগ শব্দটার মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে বেগ। এখানে ভর আমরা সবাই জানি ভর কি, বস্তুর মোট পরিমাণটাই হলো ভর, বস্তু বা পদার্থের মোট পরিমাণটাই হলো ভর। আর বেগ, বেগের সংজ্ঞাটা যদি আমরা বলি এইভাবে, একক সময়ে বস্তু নির্দিষ্ট কিছু দিকে যে দ্রুত অতিক্রম করে, তাহলে একক সময়ে বস্তু নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাই হলো বেগ। তাহলে একটা হলো ভর পেলাম, একটা হলো বেগ পেলাম, আর এই দুটোকে যদি গুণন করি এই গুণ ফলটাকে বলা হয় ভরবেগ। আমরা এখন যদি সংজ্ঞা আকারে বলি ভরবেগটা কি, তাহলে দাঁড়াবে কি, বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলবো আমরা ভরবেগ। এখন নিউটনের গতি বিষয় সূত্রটা এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন হতে গেলে ভরের পরিবর্তন কিন্তু হবে না, কারণ বস্তুর ভর নির্দিষ্ট থাকে, একটা নির্দিষ্ট বস্তুর ভর নির্দিষ্ট থাকে, তার কোনো পরিবর্তন হয় না। তার পরিবর্তন যদি হতে হয় তাহলে বেগের পরিবর্তন হবে, তাহলে বেগের পরিবর্তনে হবে ভরবেগের পরিবর্তন। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এই ভরবেগের পরিবর্তন যে হবে তার যে হার সেটা হবে কিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা বলতেছি যেটা ভরবেগের পরিবর্তনের ব্যাপারটাতে বললাম যে বেগের পরিবর্তন, আর বেগের পরিবর্তন করতে গেলে আমাদের অবশ্যই বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করলেই বস্তুর বেগের পরিবর্তন হয়। তাহলে বল প্রয়োগ করবো যত যেভাবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেইভাবে, সেইটাকে সংজ্ঞা হিসেবে বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে সমানুপাতিক শব্দটাও ব্যাখ্যাটা যদি আমরা এইভাবে করি, সাধারণ অর্থে সমানুপাতিক একটা সম্পর্ক, যে সম্পর্কটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক, বস্তু বা দুটা বৈশিষ্ট্যের মধ্যে সম্পর্ক, সেটা হলো একটা বাড়লে পরে আর একটা বাড়বে, একটা বাড়ার সাথে সাথে আর একটা বাড়বে। যেমন আমরা যেটা বলতে পারি, তাপমাত্রা বৃদ্ধি পেলে পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। যে কোনো পদার্থ, সেটা তরল, কঠিন, গ্যাসীয়,
যাই পদার্থ না, তাপমাত্রা বাড়লে পরে পদার্থের আয়তনও বৃদ্ধি পায়। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধি আর বা তাপমাত্রা এবং এই যে আয়তন, এদের মধ্যে সম্পর্কটা কি? সমানুপাতিক সম্পর্ক। একটা বাড়লে আরেকটা বাড়ে, এই যে বৈশিষ্ট্যটাকে বলা হয় সমানুপাতিক। কি বলতে পারি আমরা এইভাবে, একটা কমলে আরেকটা কমে, এটাও সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হয়, বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। অর্থাৎ এখানে বলটা আমি যে অভিমুখে যেদিকে প্রয়োগ করি, ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। এটা হলো আমাদের নিউটনের, স্যার আইজাক নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র। সূত্রটা আমি ফাইনালি আরেকবার বলি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রয়োগ করা হয়, ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। এখন দেখো, নিউটনের প্রথম সূত্র আমরা জানলাম, নিউটনের দ্বিতীয় সূত্র এখন দেখলাম। প্রথম সূত্রের থেকে আমরা কি জানতে পারি? বল সম্পর্কে শুধু ধারণা পেতে পারি যে এইটাই হলো বল। আর সেখান থেকে নিউটনের প্রথম সূত্র থেকে বল পরিমাপ করার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমরা এখান থেকে মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করতে পারি। সেটা কিভাবে? বল পরিমাপ দেখো কিভাবে। বল পরিমাপ জন্য আমাদের একটা ইকুয়েশন তৈরি করতে হবে, F = ma। এখান থেকে পাবো এই সমীকরণটা আবার তৈরি করবো আমরা কি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, যেখানে Fটা হচ্ছে ফোর্স, দ্যাট ইজ বল, Mটা হচ্ছে মাস, দ্যাট ইজ ভর, আর এটা হলো ত্বরণ। দেখি সেটা কিভাবে সম্ভব। ধরা যাক কোনো একটা বস্তুর আদিবেগ ছিল ইউ, এবং টি সময় পর সেই বেগ পরিবর্তিত হয়ে কথাটা হলো সে বাড়তেও পারে কমতেও পারে। আমরা প্রথমে না হয় মনে করলাম বেড়ে গেছে, তাহলে আগে বেগ ছিল ইউ, এখন হলো বেগ ভি। তাই এখন যেহেতু বেড়ে গেছে, তাহলে এখনকার বেগটা বেশি। তাহলে আমরা জানি কি, যেটা ভরবেগ, ভরবেগ হচ্ছে ভর গুণন বেগ। এখানে ভরটা হচ্ছে এম, বেগটা হচ্ছে ভি। তাহলে শেষ ভরবেগ হচ্ছে এম ভি, আর আদি ভরবেগ হচ্ছে এম ইউ, কারণ আদি বেগ হচ্ছে ইউ এবং আদি বেগ ছোট, শেষ বেগ বড়। সেই জন্য বিয়োগটা হবে এম ভি থেকে এম ইউ বিয়োগ করতে হবে। এটা হলো ভরবেগের পরিবর্তন। তারপরে দেখো, কাজেই ভরবেগের পরিবর্তন হার যেটা হবে, পরিবর্তনের হার কথাটা মানে হচ্ছে একক সময় যে পরিবর্তন, সেটাকে বলা হয় পরিবর্তনের হার। যেমন এই যে পরিবর্তন হয়েছে এম ভি মাইনাস এম ইউ, এই পরিবর্তন হইতে আমাদের সময় লাগছে টি সেকেন্ড বা টি সময়। আমরা যদি এমনি একটু ঐকিক নিয়মের মধ্যে চিন্তা করি যে টি সময়ে পরিবর্তন হয় এম ভি এত, অতএব একক সময় পরিবর্তন হয় এম ভি বাই এত, এম ইউ বাই টি। এই যে একক সময় যে পরিবর্তন, সেই একক সময় পরিবর্তনের বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। এখন উপরে রাশি থেকে আমরা দেখো এমটা ক্লিয়ারলি কমন নিতে পারি, কমনে থাকে ভি মাইনাস ইউ বাই টি, আর ভি মাইনাস ইউ বাই টি এটা কিন্তু ত্বরণ, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সব মিলে দাঁড়াইলো শেষ অবস্থায় এম এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার হলো এম এ। এখন দেখো, এই যে ভরবেগের পরিবর্তনের হার এম এ হলো, এই ভরবেগের পরিবর্তন করতে যায় আমাদেরকে নিশ্চয় কোনো বল প্রয়োগ করা হয়েছিল। মনে করলাম সেই বলটা প্রয়োগ করা হয়েছে এফ। বল প্রয়োগ করা যদি এফ হয়ে থাকে, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই যে প্রযুক্ত বল আর এই যে ভরবেগের পরিবর্তনের হার, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক, এই সমানুপাতিক সম্পর্ক আমরা লিখলাম এফ সমানুপাতিক এম এ। এখন এইটাকে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে চাই, তাহলে একটা ইকুয়েশন তৈরি করতে চাই, সমীকরণ, তাহলে একটা ইকুয়াল টু আনতে হবে। এখন গণিতের নিয়ম অনুযায়ী সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে যদি আমরা একটা ইকুয়াল টু নিয়ে আসতে চাই, সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়, যেখানে আপাতত আমাদের এখানে সমানুপাতিক ধ্রুবকটা ব্যবহার করা হয়েছে কি। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে দেয় ইকুয়াল টু কে লিখলাম। তাহলে এফ ইকুয়াল টু কে অফ কে এম এ, এটাই শেষ মুহূর্তে এসে আমাদের দাঁড়াইলো এই অবস্থা। এখানে এই যে কের মান মানে সমানুপাতিক ধ্রুবকের মান, এই মানটা, এই কের মানটা কত হতে পারে বা কি করা যেতে পারে। এখানে
একক বলের সংজ্ঞা থেকে পাই, একক বল অর্থাৎ কে এর মান যেটা, কে এর মান হচ্ছে একক বলের সংজ্ঞা থেকে এটা বের করা যায়। এখন একক বলটা কি? একক বল হলো সেই বল যা একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে। তাহলে একক ভরের বস্তু হতে হবে। একক ভর কথাটার মানে হচ্ছে 1 কেজি, 1 গ্রাম ইত্যাদি। একক ত্বরণ 1 মিটার পার সেকেন্ড হতে পারে, 1 সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, তাই হোক এক হতে হবে। এটা বলা হয় একক ভর, একক ত্বরণ। তাহলে একক ভরে কোনো বস্তুর উপরে যদি কোনো বল প্রযুক্ত হয় এবং সেই ক্ষেত্রে যদি একক ত্বরণ সৃষ্টি হয়, তাহলে সেই বলটাকে আমরা বলি একক বল। তার মানে এফ যদি একক পেতে চায়, এফ এর মান যদি 1 পেতে চায়, তাহলে এম এর মান হতে হবে 1, এর মান হতে হবে 1। এখন এম এর মান 1, এর মান 1 এবং এফ এর মান 1 যদি আমরা ওই আগের সমীকরণে বসাতে চাই, বসায় দেখা যায় কে এর মান হলো 1। আমার সর্বশেষটা হলো এফ ইকুয়াল টু এম এ। অর্থাৎ বলটা আমরা কিভাবে পরিমাপ করতে পারবো? বস্তুর ভর এবং ওই বস্তুর ত্বরণ, এই দুইটা গুণ করে যে রাশিটা পাবো সেই রাশিটাই হচ্ছে বল। এইভাবে আমরা বলের পরিমাপ করতে পারি। এবং এই সূত্রটা পাওয়া গেল কোত্থেকে? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। গতি বিষয়ক দুটি সূত্র ছিল দ্বিতীয় সূত্র থেকে। এইবার আসো নিউটনের গতির তৃতীয় সূত্র। এই সূত্রের আগে দেখো একটা জিনিস, একটা চিত্র দেখা যাচ্ছে, আমি চিত্র বিষয়ে পরে আসি। আমরা যারা নৌকা চিনি বা নৌকায় উঠছি কখনো, তারা হয়তো দেখবা নৌকা থেকে আমরা যদি মাটিতে নামতে চাই, নামার সময় প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় নামার সময় নৌকাটা পিছনের দিকে যায়। তুমি নৌকা থেকে যে নেমে স্থলভাগে গেলে বা নদীর কিনারে দাঁড়ালে দেখবে নৌকাটা তোমার পিছনের দিকে চলে যাচ্ছে, অথচ তুমি কিন্তু কিছুই করো নাই নৌকাটাকে। নৌকাটা স্থির ছিল, নৌকা থেকে নামার সময় তুমি পিছন দিকে দেখতেছো যে নৌকাটা পিছনে চলে যাচ্ছে। এইটার কারণ কি? আবার দেখো এখানে ওটা কারণটা একটু পরে আসি। এখানে আমরা যে চিত্রটা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে একটা ছেলে হেঁটে যাচ্ছে, পিছনের পাটা দেখো, পিছনের পাটা কিন্তু আমরা যখন নর্মালি হাঁটি, পিছনের পা আবার উঠায় নিয়ে সামনে দিই। আবার যখন এই হাঁটাটা রাস্তা দিয়ে হাঁটি একরকম, আমরা যখন বালির মধ্যে দিয়ে হাঁটি, মানে বালি মাটি যেটাকে, সেখানে দেখবা ওই একই ব্যবস্থা হয়। তো বালির মধ্যে দিয়ে হাঁটার সময় আমাদের অনেক কষ্ট হয়, কারণ খেয়াল করো, আর রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু অতটা কষ্ট হয় না। এই দুটার কারণ হচ্ছে রাস্তাটা বালির চাইতে শক্ত, ফলে আমি যে পিছনের দিকে পা দিয়ে একটু ধাক্কা দিচ্ছি, খেয়াল করো, ওই দেখো নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে পা দ্বারা মাটিতে একটা চাপ সৃষ্টি করতেছে। মাটি আবার কি করতেছে? উপর দিকে একটা চাপ সৃষ্টি করতেছে এবং এই দুইটা চাপ সমান হচ্ছে, ফলে আমাদের আমার ওই পাটা সামনের দিকে আগায় নিতে সহজ হচ্ছে। কারণ আমার পাটাকে কি আমি কিন্তু শুধু একাই সরাচ্ছি না, আমাকে যেন নিচ থেকে কে যেন একটা বল প্রয়োগ করে সরাই দিচ্ছে, তার মানে আমাকে অটোমেটিকলি সাহায্য করা হচ্ছে। এই দেখো এই বলটা আমি কোথা থেকে পেলাম? আমি যখন নিচের দিকে বল প্রয়োগ করলাম পা দিয়ে, মাটি তখন আমাকে উপর দিকে বল প্রয়োগ করলো। তার মানে, এবং এই দুটো বল দেখো বিপরীতমুখী। তার মানে দেখো আমি যদি যে কোনো একটা বস্তুকে যদি ধাক্কা দেই, ওই বস্তুটিও আমাকে উল্টা দিকে ধাক্কা দেবে। আমি যদি একটা বস্তুতে চাপ সৃষ্টি করি, ওই বস্তুও আমার দিকে একটা চাপ সৃষ্টি করবে। যেমন ধরো আর একটা উদাহরণ দিয়ে বলি, আমরা টেবিলের উপরে আমরা কখনো বস্তু রাখি, টেবিলের 1 ফুট উপর থেকে যদি বস্তুটা ছেড়ে দেয়, বস্তুটা পরে টেবিলের উপর পড়বে। টেবিলের উপর পড়ার পরে কিন্তু টেবিল ফুটা হয় বা ভেঙে নিচে পড়ে না, কিন্তু এতক্ষণ পড়তেছিল উপর থেকে, কারণ টেবিলটা ওই বস্তুর উপরে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করাতে দেখো বস্তুটা কিন্তু আবার হাওয়ায় উড়ে যায় না। তার মানে এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ার ফলে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে কোনো বস্তুরই অবস্থান পরিবর্তন হয় না। এই নিউটনের এই তৃতীয় সূত্রটাকে এইভাবে আমরা বলতে পারি, বা বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন, উনি সূত্রটা এইভাবে দিচ্ছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই, এই যে আমি চাপ দিচ্ছিলাম, ধাক্কা দিচ্ছিলাম, এটাকে বলবো আমরা ক্রিয়া, আর বস্তু যে আমাকে চাপ দিচ্ছে সেটাকে বলবো আমরা প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া এবং ক্রিয়া এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী, সেই কথাটাই বলা হচ্ছে
প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এটাই হলো আমাদের নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র। তো শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম সেটা হলো নিউটনের পদার্থবিজ্ঞানের আমাদের তৃতীয় অধ্যায় বল। বল সম্পর্কে আরো আলোচনা আছে, আরো অনেক আলোচনা আছে। আমি চেষ্টা করব সামনের ক্লাসে এই বিষয়ে আরো একটু আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করার। আজকে এটুকুই রাখি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।